এবং বাংলাদেশে সবচেয়ে পুরনো রাজনৈতিক দল, সক্রিয় ক্রিয়াশীল রাজনৈতিক দল হচ্ছে জামাত। তো ন্যাচারালি তারা স্ট্র্যাটেজিক, এবং সেই কারণেই তারা কিন্তু এই যারা এখন ক্ষমতায় আছে তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে এবং গুড হিউমারে রেখে তারা কনসলিডেট করতে চাচ্ছে নিজেদের। সেই জন্য এক এক সময় এক এক রকম কথাবার্তা বলছে। এতদিন পরে এই ঘটনায় তার মনে হয়েছে এটা ব্যাখ্যা দেওয়া দরকার। তিনি বলেছেন যে তিনি এটি নিন্দা করছেন, তিনি এটি কোনো অবস্থা কন্ডন করছেন না, এবং তার মনে হচ্ছে তার পিতা এটি গর্হিত কাজ করেছেন। এই যে সৎ সাহসটা, এই জন্যে আই স্যালিউট নাহিদ। যে যায় লঙ্কায় সে হয় রাবণ। এখন হট চেয়ার এরকম, এটার একটা জজবা আছে, সেটার জাদুকরী ক্ষমতা আছে, তারই বহিঃপ্রকাশ বিষয়গুলো। এখন এই যে আজকে আমরা অভিযোগ আকারে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, তারা যখন ক্ষমতায় থাকবেন না তখন দেখা যাবে দুদক তাদের পেছনে ঘোরাঘুরি করছে। বাংলাদেশের যে ব্যাপারটা, এইটি আসলে জামাতে ইসলামী বাংলাদেশ হচ্ছে একটা লার্জার মুভমেন্টের অংশ। মিডল ইস্টে যেমন ইখওয়ানুল মুসলিমুন বলে যে সংগঠনটি আছে, আন্দোলনটি আছে, যেটাকে মুসলিম ব্রাদারহুড বলে, তার চ্যাপ্টার আছে বিভিন্ন দেশে মিডল ইস্টে। এখন আমাদের সাউথ এশিয়া সাবকন্টিনেন্টে জামাতে ইসলামী আফগানিস্তান আছে, জামাতে ইসলামী পাকিস্তান আছে, জামাতে ইসলামী হিন্দ আছে, জামাতে ইসলামী বাংলাদেশ আছে। তো ফলে এটা ইন্টারন্যাশনাল মুভমেন্টের চ্যাপ্টার। এবং বাংলাদেশে সবচেয়ে পুরনো রাজনৈতিক দল, সক্রিয় ক্রিয়াশীল রাজনৈতিক দল হচ্ছে জামাত। তো ন্যাচারালি তারা স্ট্র্যাটেজিক, এবং সেই কারণেই তারা কিন্তু এই যারা এখন ক্ষমতায় আছে তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে এবং গুড হিউমারে রেখে তারা কনসলিডেট করতে চাচ্ছে নিজেদের। সেই জন্য এক এক সময় এক এক রকম কথাবার্তা বলছে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। ভেরি ট্যাকটিক্যাল। তারা পারসিকিউশনের মুখে পড়তে চায় না, সেই জন্যই তাদের এই অবস্থা। যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী প্রোটোকল যিনি এনজয় করছেন অনির্বাচিত অবস্থায়, নোবেল লরেট, সন অফ দ্য সয়েল, প্রফেসর ডক্টর ইউনুস, তিনি কিন্তু একটা সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে এটা রাষ্ট্রীয় সফর ছিল না, সরকারি সফর ছিল না। সেই কারণেই সেই দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান তার সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ করেননি, এবং তাদের একজন সরকারের প্রতিনিধির সঙ্গে যখন বৈঠক হয়েছে, সেই প্রতিনিধির পেছনে সেই দেশের পতাকা ছিল, শোভা পেয়েছে, কিন্তু প্রফেসর ইউনুসের মাথার পেছনে বাংলাদেশের পতাকা শোভা পায়নি, কারণ এটা রাষ্ট্রীয় সফর ছিল না। ক্লিয়ার? এখন আসিফ সজীব ভুঁইয়া ভদ্রলোক, তিনি সজীব ভুঁইয়া, জি জি সজীব ভুঁইয়া লম্বা নাম, সংক্ষেপে বলছি। আমাদের মন্ত্রীর মর্যাদায় মাননীয় উপদেষ্টা, তিনি কিন্তু এই ব্যাপারে পরিষ্কার বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে তার বৃদ্ধ পিতাকে স্থানীয় লোকজন এন্টাইস করে, কনভিন্স করে এই জিনিসটা করিয়েছে। তিনি এটা ইমপ্লিকেশন বোঝেননি। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে যে বিষয়টা আছে সেটা তার মাথায় খেলেনি। আর তিনি যখন বিষয়টা জানতেন না, যখন জেনেছেন, তখন সেই ব্যাপারে তিনি স্বীকারোক্তি প্রদান করেছেন যে তার বাবা না বুঝে এই কাজটি করেছে। সুতরাং শুড বি ক্লিয়ার। এবং এর সূত্র ধরে আমাদের নাহিদ সাহেব, যিনি একসময় আপনার মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন একাধিক মন্ত্রণালয়ের, তিনি যখন দায়িত্ব পালন করছিলেন তখন মিডিয়াতে এসেছিল যে তার পিতা লিফটে শ্লীলতাহানির একটা অভিযোগে অভিযুক্ত, আপনার একটা নারীর বা ছাত্রীর হোয়াট এভার। এবং তিনি কিন্তু সেটা নিয়ে তখন কোনো রকমের মাথা ঘামাননি। এতদিন পরে এই ঘটনায় তার মনে হয়েছে এটা ব্যাখ্যা দেওয়া দরকার। তিনি বলেছেন যে তিনি এটি নিন্দা করছেন, তিনি এটি কোনো অবস্থা কন্ডন করছেন না, এবং তার মনে হচ্ছে তার পিতা এটি গর্হিত কাজ করেছেন। এই যে সৎ সাহসটা, এই জন্যে আই স্যালিউট নাহিদ, কারণ তিনি তার পিতাকেও ছাড়ছেন না। কিন্তু উচিত ছিল যথাসময়ে এই কথাটা বলা। তিনি যখন মন্ত্রী ছিলেন তখন যদি এটি বলতেন, তাহলে তাকে আমি মনে করতাম যে তার পরিপক্কতা আছে। আসলে বয়স, অভিজ্ঞতা প্রাইসলেস। সে কারণেই হয়তো তিনি সময় নিয়েছেন। পরবর্তীতে ভেবেছেন যে যে অপরচুনিটিটা তৈরি হয়েছে আসিফ ভুঁইয়ার এই প্রসঙ্গটি আসায় তার পিতার ক্ষেত্রে, তারও একটা ব্যাখ্যা দিয়ে দেয়া ভালো। ভবিষ্যতে যেহেতু রাজনীতিতে নেমেছেন, দলের নেতৃত্ব করছেন, তখন তার কথা বলতে সুবিধা হবে।
যেমন আজকে আমার সৌভাগ্য হয়েছিল, আমাকে আমন্ত্রণ করা হয়েছিল, ইলিয়াস কাঞ্চন মহোদয়ের নেতৃত্বে একটি দল আত্মপ্রকাশ করেছে, জনতা দল। তো এই তারা, নিয়ে 26টি দল আত্মপ্রকাশ করলো 8 মাসে। জি, এখন সেখানে শওকত মাহমুদ মহাসচিব আমার সতীর্থ, তিনি একসময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন বিএনপির। এত বড় একটা দল ছেড়ে তিনি একটা নতুন দলের এই ভেঞ্চারে ঢুকলেন কেন? তাকে জিজ্ঞেস করার পরে যখন ওই কথা সূত্র ধরে সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে ভাই, আপনিও তো স্বতন্ত্র প্রার্থী হিসেবে 7 জনের 2024-এর নির্বাচনে অংশগ্রহণ করে হাসিনার হাতকে শক্তিশালী করেছেন, তখন তিনি পরিষ্কার বললেন যে ভাই, আমি আন্ডার ডিউরেস ছিলাম, আমার নামে হাসিনা মামলা করেছিল, বাধ্য করেছিল আমাকে ওই নির্বাচনে অংশগ্রহণ করতে। এই যে স্বীকারোক্তিটা, এই যে খোলামেলা অভিব্যক্তি প্রকাশ, এই জন্য আমি আবারও একটা স্যালুট দেব আমাদের গোলাম সতীর্থ, সারোয়ার গোলাম সারোয়ার মিলন নন, যিনি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ছিলেন এবং ভাইস চেয়ারম্যান ছিলেন শওকত মাহমুদ। জি জি, ধন্যবাদ। উপদেষ্টাদের ব্যাপারে অনেকের ব্যাপারে অভিযোগ আছে যে তারা 1 কোটি টাকার নিচে কোনো তদবির করেন না। এছাড়া আপনার এনসিপি নেতাদের ব্যাপারেও সুপারিশের বেশ কিছু অভিযোগ আছে যে তাদের হাত ছাড়া কোনো কিছুই হয় না এখন কোনো পোস্টিং। তো এইগুলো কি আমরা একদমই উড়িয়ে দেওয়ার মতো কিনা? দেখুন, বাংলা একটা প্রবাদ অনেক ছোটবেলা থেকে আমরা জানি, পৌরাণিক কাহিনী থেকে হয়তো বিষয়টা উৎসরিত হয়েছে, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। এখন হট চেয়ার এরকম, এটার একটা জজবা আছে, সেটার জাদুকরী ক্ষমতা আছে, তারই বহিঃপ্রকাশ বিষয়গুলো। এখন এই যে আজকে আমরা অভিযোগ আকারে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, তারা যখন ক্ষমতায় থাকবেন না তখন দেখা যাবে দুদক তাদের পেছনে ঘোরাঘুরি করছে এবং জনগণের কষ্টার্জিত করের টাকায় দুদক এই কাজে ব্যাপৃত হবে। পরবর্তী আবার যখন সরকার বদল হয়ে যাবে তখন মনে হবে যে দুদক জনগণের অর্থ এবং যে করের টাকায় তারা যে এই কাজগুলো করেছেন সেটা অরণ্য রোদনে সামিল হয়েছে। যেমন আজকে বলা হচ্ছে যে দুদক আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বিরুদ্ধে যে মামলা রুজু করেছিল এটা অন্যায় কাজ করেছে, কিন্তু যে টাকা কিন্তু খরচ হয়েছে এই কাজ করতে, সেই টাকা তো জনগণের করের টাকা। এই অ্যাকাউন্টেবিলিটি যতক্ষণ পর্যন্ত এনশিওর করা না যাবে দুদকের, ততক্ষণ পর্যন্ত এই ধরনের হয়রানিমূলক মামলা কিন্তু চলতেই থাকে। ধন্যবাদ।